TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সেই সাথে দর্শক, আপনারা পরবর্তীতে যারা ফেসবুক বা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব ঐতিহাসিক টাইমস স্কোয়ারে সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির বর্ষবরণ উৎসবের আয়োজন নিয়ে। তাই প্রথমের প্রাসঙ্গিকতার আলোকে আমরা একটু জেনে নেই বাংলা নববর্ষের সূচনাটা কিভাবে হয়েছিল। সুপ্রিয় দর্শক, বাংলা নববর্ষ তথা বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। কেননা পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু মজার ব্যাপার হলো বাংলা নববর্ষের সাথে ধর্মীয় অনুষঙ্গ একেবারেই নেই। বাংলা নববর্ষের সূচনা খুঁজতে গিয়ে দেখা যায় বাঙালি সমাজে কৃষি সভ্যতার শুরু থেকেই বাংলা সনের উদ্ভবের সম্ভাবনা দেখা দেয়। তাই সমাজ বিকাশের ধারায় সেভাবেই বাংলা সনের সৃষ্টি হয়েছে। তবে এটাও ঠিক, এই বাংলা সন ঠিক কবে, কখন, কিভাবে প্রচলিত হয়েছিল তা এখনো একেবারে নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তবে নানা পরোক্ষ প্রমাণে মনে করা হয় সম্রাট আকবরই এই সন প্রবর্তন করেন। অবশ্য সম্রাট আকবর যদি সরাসরি বাংলা সন প্রবর্তন না করে থাকেন, তারপরেও এর প্রচলনে যে তার পরোক্ষ অবদান রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সম্রাট আকবরই সর্বভারতীয় ইলাহীন সন প্রবর্তন করেছিলেন, আর বাংলা সন সেই ইলাহীন সনের প্রত্যক্ষ প্রভাবেই প্রচলিত হয়েছে। সে কারণেই অধিকাংশ সন গবেষক ও ঐতিহাসিক মনে করেন বাংলা সন সম্রাট আকবর বা কোনো মুসলমান রাজা বাদশাহ বা সামন্ত প্রভু প্রচলন করেছিলেন। তবে ইতিহাসবিদ কালীপ্রসাদ জয়সওয়াল মনে করেন সম্রাট আকবরই বাংলা সন বা বঙ্গাব্দের প্রবর্তক। আবার অর্থনীতির অনুষঙ্গ ধরে নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন 1998 সালে দিল্লিতে তার মিলেনিয়াম বক্তৃতায় মহামতি সম্রাট আকবরকেই বাংলা সনের প্রবর্তক হিসেবে অভিহিত করেছেন। আরেকটি মজার ব্যাপার হলো শব্দগত দিক দিয়ে সাল শব্দটি ফার্সি আর সন শব্দটি আরবি। অবশ্যই এ শব্দ দুটি বাংলা নয়, তাই এ থেকেও মনে করা হয় হিজরি ক্যালেন্ডার থেকেই কোনোভাবে উদ্ভূত হয়েছে আমাদের বাংলা অব্দ বা বাংলা সাল। আর তা যদি হয় তাহলে আকবর থিওরির চেয়ে বিশ্বাসযোগ্য অন্য কোনো থিওরির সন্ধান পাওয়া মুশকিল। দর্শক, বাংলা সনের উৎপত্তি যেভাবেই হোক না কেন, তবে কথা অস্বীকার করার উপায় নেই যে বাঙালির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনকে শুধু বাংলা সন সবল ও সক্রিয় করেনি, বরং তার নিজস্ব ঘরোয়া ও সামাজিক বৃত্তের মধ্যে থেকে বিশ্ব দৃষ্টি গঠনেও বাংলা স্বনির্ভর সাংস্কৃতিক, দার্শনিক ও মনস্তাত্ত্বিক উপাদানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আজও। আর তাই তো বাঙালির এ প্রাণের উৎসব বৈশাখী উৎসব একদিন যা ছিল কেবলই বাংলাদেশের গ্রামগঞ্জের মাঠের মেলা, হাটে বাজারের দোকানের হালখাতা খোলার মধ্যে সীমাবদ্ধ, আজ তা গ্রাম ছাড়িয়ে আমাদের মাতৃভূমির রাজধানী শহর ঢাকার বটমূল পেরিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ারে তার ব্যাপ্তি বিস্তৃত করে তা বিশ্ব সংস্কৃতি তথা বিশ্ব উৎসবে রূপান্তরিত হয়েছে। এই একটা উৎসব যা আজ বহু সংস্কৃতির সাথে মিলে মিশে কিভাবে সর্বজনীন হয়ে উঠতে পারে, কিভাবে তার প্রসার ও প্রসার ঘটতে পারে, তার নজির যেন বাঙালির এই বৈশাখী উৎসব। পৃথিবীতে একটা উৎসবের এরকম ব্যাপকতা, বিস্তার, গ্রহণযোগ্যতা ও মান্যতা বোধ হয় আর দ্বিতীয়টি নেই। সুপ্রিয় দর্শক, থাকে সব, এবার মূল আলোচনায় চলে আসি। আজকের রিভিউজ অনুষ্ঠানে আমরা আলোচনা করব, অনুভূতি ব্যক্ত করব বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসব নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে অংশ নিয়েছেন আমাদের কমিউনিটির অতি পরিচিত মুখ, টাইমস স্কোয়ারে আমাদের বাম দিক থেকে যদি বলি, টাইমস স্কোয়ারে সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজক, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা। মিস্টার বিশ্বজিৎ সাহা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার বাম পাশে আরো আছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের একসময় তুখর অভিনেত্রী, নিউ ইয়র্কের জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং বাংলা বর্ষবরণ 2025-এর শুভেচ্ছা দূত, আমাদের সবার প্রিয় লুৎফুন নাহার লতা। লুৎফুন নাহার লতা, আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন, তাকে বোধহয় পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী এবং বাংলা বর্ষবরণ 2025-এর আহ্বায়ক রথীন্দ্রনাথ রায়। জনাব রথীন্দ্রনাথ, আপনাকেও স্বাগত।
ধন্যবাদ। এবং একদম ডাইনে আমার বসে আছেন এই বাংলা বর্ষবরণ 2025-এর প্রধান সমন্বয়কারী শিবলি সাদিক। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে আপনাদের পরিচয় করে দিলাম অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন। প্রথমেই আমি একটু বিশ্বজিৎ সাহার কাছে প্রশ্ন আকারে বলতে চাই যে সহস্র কণ্ঠে বর্ষবরণ 2025 এই অনুষ্ঠানের মূল লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এই সম্পর্কে এটি আপনারা জানেন যে এই যে সহস্র কণ্ঠের যে ব্যাপারটি, এটি মানে কোনো পরিকল্পিত না। আপনি যদি দেখেন 2023 সালে যখন আমরা বাংলা নববর্ষকে পালন করার জন্য টাইম স্কোয়ারটাকে বেছে নিই, এখানে যারা আছেন প্রত্যেকে এটার সহযাত্রী আমি বলবো না, এই এটার উদ্ভাবক বলেন, এটার ভালোবাসার যে চাবিটা এদের হাতে, সকলের হাতে, আমরা যারা এখানে আছি এবং টিবিআর। আমি বলবো এই কারণে, এই এত বড় একটি ঘটনা যে ঘটলো নিউ ইয়র্ক শহরে, আমরা কি করতাম একটা সময়, আমাদের জ্যাকসন হাইটসে আমরা মঙ্গল শোভাযাত্রা করেছি, জ্যাকসন হাইটসে আমরা পদব্রজে হেঁটে হেঁটে আপনার উদিচির আপনার পিঠা খেয়েছি, ভাত খেয়েছি। PS 69-এ যখন NRB যখন 8 বছর আগে করে, মানুষ আর মানুষ, মানে আপনার মোতালিব বিশ্বাসকে দিয়ে আমরা সেবার আপনার উদ্বোধন করিয়েছিলাম। তো সেটি আমরা এই কারণে বলছি, এই যে বাঙালির যে আপনি যে কথা বলছেন, অসাম্প্রদায়িক বাঙালির যে একটা চেতনার যে জায়গা, এবং এটি যে ধর্ম মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে। মহিতুর তাপস নামক একজন ব্যক্তি রোড আইল্যান্ডে থাকতেন। উনি তো আর এখন ব্যক্তি বলা যাবে না, উনি এখন নিজে একটা প্রতিষ্ঠান। কারণ ওনাকে যখন আমরা প্রথম চিন্তা করি যে টাইম স্কোয়ারের প্রোগ্রামের এমন একটা কিছু আমাদের দরকার, সে দরকারটা হবে যে গান থেকেও বড় কথা হচ্ছে প্রাণ, গান আর প্রাণের যে মেলবন্ধন, এবং যেটি মানুষের, আমি তাকে অনেক সময় হ্যামিলনের বাসিওয়ালা বলি। কেন বলি? তার ডাকে আমরা 10-12 বছর আগে একবার নিউ ইয়র্কে বইমেলায় হাসান ফেরদৌসকে বলেছিলেন মহিতুর তাপস, আমাকে মানুষ দিতে হবে না, আমাকে গোটা 30-40-50টা হাত পা দেন, আমি একটা অনুষ্ঠান করতে চাই না। আমি বলছি এই কারণে, আমার পরিষ্কার মনে আছে হাসান ফেরদৌস বললেন যে 10-15 জনের বেশি তো আমাদের কাজের লোকে নাই, তাপস আপনাকে আমরা 50 জন লোক থেকে দেব। দেখেন, বেশি দিন আগের কথা না। যখন আমরা এই কাজটি শুরু করি, এই কাজটি করতে গিয়ে আমরা দেখলাম যে মানুষটি গান পাগল মানুষ বা গান ভালোবাসার মানুষ না, যে মানুষটি রমনার বটমূল বা ধরেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিয়ে বৈশাখটাকে ধারণ করত, সেই মানুষটি ঘরে আর আটকে পারলেন, তারা চলে আসলেন। এই চলে আসার পরের ঘটনা আপনি ইতিহাস আপনি জানেন বোধহয়। ভোর 7টায় আমরা অনুষ্ঠান সূচি দিয়েছিলাম, 6:30টায় আমরা যাব, আমরা যারা কর্মীরা গিয়েছিলাম, তার আগে হাজার হাজার মানুষ তার মঙ্গল বার্তা নিয়ে তারা উপস্থিত। যে টাইম স্কোয়ার বিশ্ব বাঙালির একটা মিলন বলবো না, একটা বর্ষবরণের একটি জায়গা, এটা তারা তৈরি করে নিয়েছে। এটি কারো একক কোনো অর্জন না। তাহলে এই ক্ষেত্রে যারা আপনি বলে যে এবারের এই 1432 সাল যেটা বাংলা বছর, যে 14ই এপ্রিল যেটা অনুষ্ঠিত, মানে পয়লা বৈশাখ, আমরা যদি খাতা কলমে হিসাব করে ধরি 14ই এপ্রিল হয় পয়লা বৈশাখ। তো ওই তো ওয়ার্কিং ডে, ম্যানহাটনের মতো একটা জায়গা, প্রচন্ড ব্যস্ততম এরিয়া, সেখানে কি এই ওয়ার্কিং ডেতে মানুষ এখানে যাবে, নাকি আপনারা এটাকে কি চিন্তা ভাবনা করেছেন? আপনি জানেন যে 12 এপ্রিল শনিবার সকাল 11টা থেকে, আমার ধারণা এবার এই যে গত 2 বছরে যদি আপনি দেখেন, এবছর 3য় বছর টাইম স্কোয়ারের বর্ষবরণের, এর যে ব্যাপকতাটা কি, নতুনত্বটা কি। প্রথম বছর কি হলো, শতকণ্ঠে হলো। দ্বিতীয় বছর কি হলো, সহস্র কণ্ঠে হয়ে গেল। তৃতীয় বছর কি হলো, আমেরিকার মূলধারা নিউ ইয়র্ক স্টেট সিনেট 14 এপ্রিলকে বাংলা বর্ষবরণ ডিক্লেয়ার করে দিল। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন বা বাঙালির যে বিশ্বায়নের যে জায়গাগুলো বলেন, সে জায়গাগুলো কিন্তু বাঙালি পৃথিবী যেখানে যাচ্ছে তারা জায়গা করে নিচ্ছে। একদম একদম বাংলাদেশি অভিবাসী বাংলাদেশিদের একটা মস্তি মজ্জার মধ্যে তারা যেখানে যায় তারা একটা বাংলাদেশ তৈরি করে। আমরা এই বিশ্ব বাঙালির একটা মুখ মনে করি টাইম স্কোয়ারটা। অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনারা এই যে বর্ষবরণ অনুষ্ঠানটি করেন,
অতীতে যদি আমরা দেখে থাকি গত বছর বা তার আগের বছর 2023-এর কথা বললাম, সেখান থেকে দেখেছি যে 2-3 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই বছর আপনারা কয়দিন ব্যাপী করছেন লতা আপা, আপনাকে একটু জিজ্ঞেস করি, বা কোথায় কোথায় হচ্ছে? দুই দুই দিন ব্যাপী তো অবশ্যই হচ্ছে। এনআরভির আয়োজনে আমরা 12 তারিখ শনিবার টাইমস স্কয়ারে করছি, আর পরের দিন 13ই এপ্রিল রবিবার সেটি হচ্ছে জ্যাকসন হাইটসের ডাইভার্স প্লাজাতে, যেটি আমরা গত 2 বছর 2023-এ এবং 24-এ আমরা করেছি। আর তো এবারেও সেই পরিকল্পনা। দুই জায়গাতেই হচ্ছে, টাইমস স্কয়ারে 12 তারিখে এবং 13 তারিখে হচ্ছে জ্যাকসন হাইটে। তো চমৎকার আয়োজন। আমি একটু দাদার কাছে আসবো, দাদা যেহেতু আমাদের একদম বয়োজ্যেষ্ঠ এবং আমাদের মাথার মনে, আমি দাদাকে যে প্রশ্নটি করতে চাই যে বাংলা বর্ষবরণের মূল স্পিরিট যদি আমরা দেখি, বাংলাদেশের সেই রমনার বটমূল, তাই না? তো যেটির আয়োজক ছায়ানট, এই ছায়ানট যে বৈশাখের যে প্রথম সকালে রমনার বটমলে মঞ্চ সাজিয়ে চমৎকার রবি বাবুর বাণী দিয়ে অনুষ্ঠান শুরু করে। এখন নিউ ইয়র্কে যেটি আপনারা করতে যাচ্ছেন, সেখানেও কি রমনার বটমলের আদলে ভোরের আকাশে আলো ছড়ানোর সাথে সাথে অনুষ্ঠান শুরু করবেন নাকি পরে করবেন? এবার একটু আমরা ব্যতিক্রম আছি। বিশ্বজিৎ তো বললো যে প্রথমবার 6:30টায় টাইম দিয়ে 7টায় শুরু করার কথা, কিন্তু সেখানে জনগণ এসে গেছে 5টা বা 4:30টার মধ্যে। এবার একটু ব্যতিক্রম আছে যে আমরা 10টায় এটা শুরু করব, 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এবং এতে সারা নিউ ইয়র্ক তো বটেই, এছাড়া সারা উত্তর আমেরিকা প্লাস আমরা বলেছি যে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারেন। এ দ্বার খোলা, এ দ্বার সকলের জন্য অবারিত। আমাদের বাঙালিত্ব, আমাদের বাংলা সংস্কৃতি, আমরা যেখান থেকে আমাদের নিজেদের অস্তিত্ব খুঁজে পাই, অর্থাৎ যে কথা আপনি বললেন যে ছায়ানটের মাধ্যমেই এটার আন্দোলনটা শুরু হয়। এবং ছায়ানট কেন করেছিল? যে তখন সেই আমলে পাকিস্তান সরকার এটাকে বাধা দিয়েছিল। আর বাঙালি সবসময় বিদ্রোহী জাতি, বিপ্লবের জাতি, সেটা আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল বলে গেছেন, আমরা তাদের উত্তরাধিকার। এবং সেই সুবাদেই ছায়ানট এটাকে প্রতিবাদ করে এবং সেখানেই প্রথম শুরু হয়। এটা বলদা গার্ডেনের পুকুর পাড়ে প্রথম বৈশাখী অনুষ্ঠান শুরু করে। সেখান থেকে যখন একটু বেশি হয়, তারপরে আমার জানা মতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয়, পরে এটা কালক্রমে চলে যায় রমনার বটমূলে, যেটি এখন আমাদের সবাই বলে যে বৈশাখী মেলা মানেই ঢাকায় তীর্থস্থান। সমগ্র বাঙালি জাতি এই দিন ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্গোষ্ঠী সবাই এখানে একত্রিত হয়ে আনন্দ মেলা উপভোগ করে এবং নিজেরা যে বাঙালি সেটি তারা উপভোগ করে। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে একটা সময় ছিল যখন বাংলা সন পালন করা হতো মূলত গ্রামে গঞ্জে, হাটে মাঠে, ঘাটের খোলা জায়গায় মেলা বসিয়ে, দোকানে দোকানে হালখাতা খুলে ইত্যাদি নানান ভাবে আমরা দেখেছি যে পাওনাদারকে দাওয়াত দিয়ে মিষ্টি লুচি খাইয়ে তাদেরকে ডেকে তাদের পাওনাগুলো শোধ করা হতো। সেই গ্রাম কেন্দ্রিক মেলা আজকে শহরে ঢুকে পড়েছে। সময়ের পরিক্রমায় বলি বা যে অবস্থায় বলি, সেই মেলা যাওয়া শহর থেকে আন্তর্জাতিকতার রূপ নিয়েছে। তো নিউ ইয়র্ক স্টেট বাংলা নববর্ষকে দাদা একটু আগে বললেন যে স্বীকৃতিও দিয়েছে। তো বাংলা নববর্ষের এই আন্তর্জাতিকতার রূপটিকে আপনি কিভাবে দেখেন? এবং বাংলাদেশ থেকে যদি আমরা বলি যে সেই সময়ের মেলা এবং এই সময়ের মেলার তুলনাটা আপনার কাছে। আমি আমার ছোটবেলার কথা দিয়ে বলবো। যখন আমি একদম শিশুকাল, অর্থাৎ 2, 3, 4 এরকম স্ট্যান্ডার্ড, তখন আমি দেখেছি যে প্রথম চৈত্র সংক্রান্তি অর্থাৎ বর্ষের শেষ দিনটি, সেই দিনটি শুরু হতো এই মেলা দিয়ে। বিরাট একটা মাঠের মধ্যে মেলা, সেখানে সবকিছু বিক্রি হচ্ছে, মানে ছেলে পেলেদের লাটিম গুড্ডি হ্যান ত্যান খাবার, তারপরে ইভেন ঢেকি পর্যন্ত বিক্রি হতো আমি দেখেছি সেখানে। এই জাতীয় জিনিস অর্থাৎ কাঠের জিনিস, তৈজসপত্র হতে আরম্ভ করে এমন কিছু নাই, এমন জিনিস নাই যে ওই মেলায় আসে না। আর ওই মেলার সবচেয়ে বড় একটা জিনিস ছিল, আমি খুব উপভোগ করতাম, কিন্তু আমার খুব কষ্ট লাগতো, চড়ক ঘোরাতো। এবং সেই যে এত বড় 2টা মানে আংটা, সেইটা পিঠের ফুরিয়ে চামড়া ঢুকিয়ে বের করে, এবং এই যে ডলতেছে, তেল দিয়ে ডলতেছে, মানে ওটাকে কি বলে, ওটাকে মানে জ্ঞান থাকবে না জিনিসটা, সেন্সলেস করা। দেখেন তখন তো সেন্সলেস কোনো কিছু ছিল না, ওরা এই লতা পাতা কি দিয়া তেল দিয়া গৈছা
লোকটাকে শোয়ে, লোকটা এইভাবে শুয়ে আছে, আর ঘইষা তার মধ্যে এত বড় একটা আংটাটা যখন ঢুকায় দেয়, আমি তো কাঁদতাম হাউমাউ করে। কিন্তু ওই লোককে দেখতাম সে নির্বিকার, সে কিরকম জানি একটা শক্তিশালী মানুষ, এবং তার কোনো রকমের নাই, কান্না নাই, চোখে কোনো রকমের অশ্রু নেই, সে একদম খুব বীরের মতো উঠে গেল, ওইটাকে এলো, তারপরে চরকের একদিকে তাকে উঠাই দিল, উঠাই দিয়ে আর বাকি দিকে এইদিকে একটা ডান্ডার মতন থাকতো, এইটা নিয়ে ঘুরায় আর ও ঘুরতে থাকে, আর ওর হাতে দেয় এক গাছি কলা, ও কলা ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মানুষকে দেয়। ওই মানুষ বলে যে এই কলাটা খেলে এটা ঠাকুরের কলা, অতএব এটা খেলে তার যে মনোবাসনা সেটা পূর্ণ হবে। তা আমি এইটা দেখেছি। আর ওই যে হাল কথার কথা যেটা বললেন, আমাদের ছিল যে প্রতি বছর বাবা, আর বাবার আমলের কথা বলবো, ঠাকুর দেখে পাইনি ওইভাবে, তো বাবা ওই রকম শহীদপুর শহরে যেতেন, আমাদের যেমন কালামালের দোকানে ওইখানে, তারপরে আপনার যেখানে কাপড় কিনতো সেইখানে, এরকম 2-3টি জায়গায় বাবা যেতেন। তারা ওইখানে ওই দিন খুলে ওই আগের বছরের যে লাল খাতাটা ওইটাকে বাতিল করে বের করতে, যে এইখানে টেনে আনতো, এইখানে হলাল রায়ের কত পাওনা আছে। তখন বলতে যে বাবু আপনার এই 1500 টাকা পাওনা আছে। তখন বাবা বলতো যে 1500 তো আজকে আনি নাই, এই 1000 রাখেন। তখন এই 1000 লিখা 500 টাকার থেকে আবার শুরু হলো এই হাল খাতা, ওই খাতা বাদ দিয়ে নতুন খাতা শুরু হলো, এবং আমাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন। তারপরে আবার কিছু মিষ্টি আবার ধরাই দিত, বাড়িতে পরিবারের জন্য নিয়ে যাবেন। এইরকম সিস্টেম আমি দেখেছি, এবং এটা আমার একদম পার্সোনালি। আর আমি মেলায় গেলে বাবাকে দুটা জিনিস বলতাম, যে আমাকে লাটিন কিনে দাও, একটা বল পেন তো ছিল না, কলম, আর ওই লাটিনের সঙ্গে কলম, এই আর কি, এইগুলি আমার বেশি আবদার ছিল অনুষঙ্গ হিসেবে আনন্দের এবং এটা কিন্তু। আর মার্বেল ওই মার্বেল, কাচের মার্বেল। তো এই যে তাহলে এখন যে সেই মেলা, গ্রামে গঞ্জের হাটে মাঠের মেলা আজকে আন্তর্জাতিক রূপ লাভ করেছে, সেখানে তো অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে একটা প্রশ্ন আবার আছে, তার আগে কয়েকটা আমরা একটু শর্ট বা ভিডিও আমরা একটু দেখে নিই, যেখানে আমাদের মাইনরিটি লিডার চাক সুমার এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী এবং বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় যে শুভেচ্ছা বাণী দিয়েছেন, সেটি একটু আমরা একটু দেখে নিই, তারপরে প্রশ্নে আসি। পয়লা বৈশাখে আমরা পুরনো হিসেবের খাতাটা সরিয়ে নতুন খাতা শুরু করি। আমি খুব হিসেবি নই, কাজেই আমার কাছে হালখাতা একটি পরিত্রাণ পরায়ণ রূপক। গত বছরের পুরনো খাতাটা তাকে তুলে নতুন বছরে নতুন জমা খরচের শুরু। এই 83 বছর বয়সেও পয়লা বৈশাখের পুনর্জন্ম অস্বীকার করি না। এখন যারা আমেরিকায় প্রবাসরত বাঙালি, তারা এই ধারা বয়ে নিয়ে চলেছেন জেনে আমি খুব খুশি। মনে রাখতে হবে, বাঙালির শুধু অন্নে বস্ত্রে চলে না, তার চায় মনের ডানা মেলবার একটা বাধা বন্ধহীন উদার আকাশ। বাংলা ভাষা ও সংস্কৃতিই হলো বাঙালি জাতিসত্তার অব্যর্থ অভিজ্ঞান। For bringing everyone together here in Times Square for this day of festivities. So enjoy the celebrations and may this new year be full of joy, health, and success. First, let me say I love our Bangladeshi community. You represent the best in America, so many hard-working people, making a better life for yourselves and your children, being part of the American dream, law-abiding, hard-working, honorable, caring people. You are the American dream. আমরা তিনজন আমরা বলছিলাম যে বাংলা এই যে নববর্ষ, এটা এখন আন্তর্জাতিক রূপ লাভ করেছে, তার প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ আমরা পেলাম যে আমাদের মাইনরিটি লিডার চাক সুমার শুভেচ্ছা বাণী দিয়েছেন, গায়ত্রী চক্রবর্তী দিয়েছেন এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় দিয়েছেন। আমরা তিনজনের আরো বাণী আছে আমাদের কাছে, কিন্তু এত সময় নিয়ে আমি এই বিষয়ে আপনাকে একটা তথ্য যোগ করতে পারি যদি অনুমতি দেন। সেটা হলো, আপনি দেখেছেন যে টাইমস স্কয়ারে যখন 2 বছর আগে এই কাজটি শুরু হয়, 2 বছরের মাথায় আন্তর্জাতিকতার আরেকটা বড় কাজ গত বছর শুরু হয়ে যায়। সেই কাজটি হলো কি, যে আপনার কথাতে বলেছেন বাংলাদেশের কৃষি প্রধান দেশ থেকে যে এপ্রিলের যে আসে, এপ্রিল মাসে যেসব দেশ নিউ ইয়ার্স পালন করে আপনি জানেন, প্রায় 9টি দেশ। বৈশাখীও অনেকে বলে। পাঞ্জাবের, ভারতের পাঞ্জাব বা পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে আপনার নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এবছর, গত বছর 2টো দেশ এসেছিল, এবছর আরো 5টি দেশ এই বৈশাখে বাংলাদেশের মানুষদের ভালোবাসার কাছে
ঐক্যবদ্ধ হয়ে একসাথে পালন করছে টাইমস স্কয়ার। মানে কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেমন বাংলাদেশ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেখেন আমরা 9টি দেশকে, আমরা সাধারণ বাঙালি, আমরা খেটে খাওয়া মানুষ, জীবন জীবিকা নির্বাহ করতে এই দেশে ছুটে এসেছি। আমাদের ভাবনা থেকে আমরা বিশ্ব বলয়ে আমাদের মাতৃভূমিকে, আমাদের বাংলাদেশকে আমরা তুলে ধরার যে একটি নতুন সূত্র আমরা তৈরি করেছি, আমার বিশ্বাস এটি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ নামক রাষ্ট্রটি আরো বেশি করে যদি একটু নার্সিং করে, এটি আবার অনন্য একটি সাধারণ ঘটনা হিসেবে। তো এই যে বাংলা নববর্ষের বিশ্বায়নের যে বিষয়টি, এইটি সম্পর্কে আপনার কি অনুভূতি? আমি অবশ্যই এই অনুভূতি অত্যন্ত কি বলবো, ফুলফিলিং, ওভারফ্লোয়িং, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যাবার মতো। আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি। আমার একটি নতুন বছর শুরুর একটি সময় নির্ধারিত আছে, একটি মাস, বাংলা মাস, সেটি পয়লা বৈশাখ, মানে বৈশাখ, এবং তার প্রথম দিন সেটি আমাদের জন্য শুভ নববর্ষ। এটির অনুভবের কথা ওই যে বললাম, দুকুল ছাপিয়ে যাওয়া হৃদয়। আর পৃথিবীর যেই প্রান্তে যেখানেই একজন বাঙালি, একজন বাংলাদেশি যান যখন, তখন তিনি 2টি সুটকেস নিয়ে যান। 2টি সুটকেসে তার নিতান্ত প্রয়োজনীয় কাপড় চোপড় ইত্যাদি থাকে, কিন্তু তার সমস্ত হৃদয় ভরা বিশাল বাংলাদেশটাকে তিনি ক্যারি করছেন, তিনি নিয়ে যাচ্ছেন। পৃথিবীর যেখানেই যাচ্ছেন একটি করে বাংলাদেশ চলে যাচ্ছে তার সাথে সাথে। এটি বিশ্বায়নকে ঠেকিয়ে রাখা কোনোভাবেই যাবে না। এটি আজ থেকে 30 বছর আগেও যখন আমি এসেছি দেশে, তখনও বলেছি যে এটি শুধু সময়ের ব্যাপার। এই যে বিশ্বজিৎ বললেন যে কিভাবে চারিদিকে অল্প অল্প করে হচ্ছিল, এবং তখন এই পয়লা বৈশাখ উদযাপন এখানে সেখানে প্রত্যেকটা, এই শুধু যদি নিউ ইয়র্কের কথাই বলি, মানে প্রতিটি মহল্লায় মহল্লায় এটি পালন হচ্ছিল, এবং মানুষকে জায়গা দেবার মতো ছিল না। সেটার থেকে আজকে টাইমস স্কোয়ার পর্যন্ত এসছে, এবং আজকে মাত্র 3 বছরের মাথায় দেখুন, 3 বছর আমরা টাইমস স্কোয়ারে এই বছর নিয়ে হবে পালন করা, কিন্তু তারও আগে থেকে পয়লা বৈশাখ পালিত হচ্ছে ঘরে ঘরে। তো সে সমষ্টিগতভাবে ঘর ঘর থেকে যদি আপনি নিয়ে আসেন, দেখবেন যে এটি সব জায়গায় হচ্ছে, সর্বত্র হচ্ছে। আপনার কথা আমরা আরো শুনবো, খুব সুন্দর করে বলছেন এই বিষয়টা আমরা শুনবো। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনার কথা এবং শিবলি আপনার কাছেও যাবো, এরপরে আপনাকে প্রশ্ন করিনি, একবারই করবো। তো আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আমরা আবার আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, আমরা পয়লা বৈশাখে টাইমস স্কোয়ারে সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে আজকে সম্মানিত অতিথিদের সঙ্গে আলোচনা করছে। আরো চমৎকার চমৎকার প্রশ্ন আছে, চমৎকার চমৎকার আলোচনা আছে, তবে সবই করবো একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু টাইমস স্কোয়ারের সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির বর্ষবরণ। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্বজিৎ সাহা, সভাপতি এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী এবং বাংলা বর্ষবরণ 2025-এর আহ্বায়ক রথীন্দ্রনাথ রায়। উপস্থিত আছেন লুৎফুন্নাহার লতা, শুভেচ্ছা দূত বাংলা বর্ষবরণ 2025, এবং শিবলি সাদিক, প্রধান সমন্বয়কারী বাংলা বর্ষবরণ 2025। জনাব শিবলি সাদিক, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাকে প্রশ্ন করিনি। আমি একটু জানতে চাই যে পহেলা বৈশাখ, যেটা সহস্র কণ্ঠের বিশ্ব বাঙালির এই উৎসবকে আপনারা কেবল আমেরিকার এই নিউ ইয়র্ক শহরের মধ্যেই কি সীমাবদ্ধ রাখতে চান, নাকি ভবিষ্যতে এই উৎসবের যে অমীয় ধারা, যদি আমরা বলি, সারা আমেরিকায় ছড়িয়ে দিতে চান? ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে রানা ভাই। আমি কালকেও একটা কথা বলেছিলাম আমাদের অনুষ্ঠানে, যে নীল আকাশের বুক চিরে সাদা মেঘের বেলা হারিয়ে যাওয়া জানার পথে শুভ্র বলাকা দল ডানায় ছন্দ মেলে সুতীক্ষ্ণ চাহনির আবেগ মেখে ভেসে বেড়ায়। আমরা বঙ্গোপসাগর থেকে চলে এসেছি আটলান্টিক মহাসাগরে। আমরা শতকণ্ঠ থেকে সহস্র কণ্ঠে, সহস্র কণ্ঠ থেকে বিভিন্ন দেশ থেকে আমেরিকার মেইন স্ট্রিম। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে এবারও অনেকগুলো দেশ টাইমস স্কোয়ারে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমরা চাচ্ছি নর্থ আমেরিকার, সাউথ আমেরিকার, কানাডা সব বিভিন্ন দেশ আমাদের সাথে। এটা এই বছর তো আমরা আশা করতেছি লাখে পরিণত হবে, লাখ লাখ বাঙালি
এবারের আমাদের যে টাইম স্কয়ার বাংলা বর্ষবরণ হচ্ছে এনআরবি আয়োজিত, এখানে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তার মানে এটা আরো ছড়িয়ে দিতে চান। হাতে আমাদের সময় কম, আমি লতা আপার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করব, কারণ এটি এই বাংলা নববর্ষের একেবারে অনুষঙ্গ, পান্তা ইলিশ বা বেগুন ভাজি আলু ভর্তা, এই নববর্ষের সাথে এটা সম্পর্কটা কি, যেটা আমাদের নিয়োগ ব্যাপকভাবে প্রচুর। পান্তা ভাতের কথা বলা হয়েছে, যেখানে কৃষকেরা সেই সময়, যেহেতু তখনকার দিনে ঘরে ঘরে ইলেকট্রিসিটি ছিল না, ভাত খাবারটাকে রাখবার কোনো অন্য বন্দোবস্ত ছিল না, রাতের খাবারের পরে ভাতে পানি দিয়ে রাখা হতো। এটি হচ্ছে আমাদের ইতিহাস, এটি হচ্ছে সত্য। আচ্ছা, ইলিশ তো আমাদের গৌরবের একটা জায়গা, গৌরবের জিনিস। সময় এমন ছিল, তখন হয়তো ঘরে ঘরে এমন লাখ লাখ ইলিশের বন্দোবস্ত করা যেত না বা হতো না। তখন ভর্তা হতো, মরিচ ভর্তা হতো বা শুটকি ভর্তা হতো, বা নানা রকম এক এক অঞ্চলের এক এক রকম ছিল। তবে সময় একটি ছিল যখন মাছে ভাতে বাঙালি, এবং মাছের অভাব সেই অর্থে ছিল না। বাংলাদেশকে যে যাই বলুক না কেন, এত দরিদ্র কখনোই তাদের এরকম দারিদ্র আসেনি যে তারা ভাতের সাথে মাছটুকু পায় না, কম হোক কিন্তু পেত। ফলে সেটাই হয়তো এখন রূপ নিয়েছে, ইলিশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আসলে আমার ধারণা যে কোনো মাছের সাথে পান্তা খেত, এবং যে কোনো ভাজি ভর্তা বা অন্য কিছু দিয়ে খেত। সেটি একটি জায়গায় যখন একটা জিনিস সময়ের প্রবাহ যখন সরে সরে যেতে থাকে, তখন স্রোতধারাটাও ভিন্ন মাপের হতে থাকে। তো হয়তো সেই প্রাচীন রীতি রেওয়াজ থেকে কিছুটা সরে এসেছে ইলিশ। তবে ইলিশকে একেবারে নেগলেক্ট করারও কিছু নেই, বাদ দেবারও কিছু নেই। ইলিশ কিন্তু আমাদের গৌরব, বাংলাদেশের গৌরব। তো সেই অর্থে হ্যাঁ, এখন আমি বলবো যে খুব ছোট ইলিশ ধরে খাওয়া হয়ে যায় এই মৌসুমে, বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে। হ্যাঁ, এটি কিন্তু আমাকে খুব আহত করে, আমার কষ্ট হয়, বাচ্চাগুলোকে ধরে ফেলে। তো এটি উচিত। অনেক ধন্যবাদ। আমি একটু আবার আমাদের শিবলি সাদিকের কাছে যাব, যে 1989 সাল থেকে বাংলাদেশের বৈশাখ উদযাপনে একটা অন্যতম ও উপসর্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা, তাই না? যেটিকে ইউনেস্কো 2016 সালে এটিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা বাংলায় যদি বলি মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো ইউনেস্কোর এই যে স্বীকৃতি, আমরা সবাইকে মানে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, বা একজন বাঙালি হিসেবে আপনার অনুভূতিটা কি? আমার প্রথম কথা হচ্ছে, বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক এবং সার্বজনীন প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখ। আপনি দেখেন, আর তারুণ্য যেখানে বিশুদ্ধ হচ্ছে বিশুদ্ধের অনুর্বরতায়, সেখানে ইউনেস্কো সারা বিশ্ব বাঙালির এই যে পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক এই প্রোগ্রামটাকে যে স্বীকৃতি দিয়েছে, এটি স্বাভাবিকভাবে আমরা খুবই মানে ভালো চোখে এবং ভালোভাবে দেখছি। পাশাপাশি এবার আমরা 3 বছরের মধ্যে 23, 24, 25 3 বছরের মধ্যে আমরা আমেরিকার নিউ ইয়র্ক সিনেটেও বিষয়টি বাঙালি 14 এপ্রিলকে বাংলাদেশের যে পহেলা বৈশাখ ডে স্বীকৃতি দিয়েছে। তো দুইটার মধ্যে দেখেন 89 থেকে পর্যন্ত এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি প্রবাসের বাঙালিদের মাধ্যমে অনেকটুকু এগিয়ে আসছি, এবং এখানে কিন্তু তারুণ্যেরও অনেক ভূমিকা আছে। তা আমি অবশ্যই এটাকে খুবই ভালো চোখে দেখছি। অনেক ধন্যবাদ। আমি একটু দাদার কাছে আসতে চাই, খুব এই প্রশ্নটি আমার খুব প্রিয় একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে বৈশাখ বা বাংলা নববর্ষ, যেটা যেটা কৃষি ভিত্তিক থেকে আমরা বারবারই আলোচনা করছি, যে সাংস্কৃতিক ভিত্তিকে রূপান্তর, লোকজ সংস্কৃতি থেকে মিশ্র সংস্কৃতিতে রূপান্তর, ব্যক্তিগত উদ্যোগ থেকে কর্পোরেট আয়োজন, পোশাকের পরিবর্তন, খাবারের বৈচিত্র্য, এমনকি ডিজিটাল বৈশাখ উৎসব আয়োজন বা নববর্ষের মূল আকর্ষণ একটু ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে বলে মনে হয়, যা একদিন হয়তো তার সক্রিয়তা হারিয়ে ফেলবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আপনি কি মনে করেন? যে কোনো জিনিস যখন প্রবাহমান হয়, চলতি পথে অনেক কিছু নদীর স্রোত দ্বারা এক একখানে এক এক রকম হয়ে যাচ্ছে, কারণ এটা পরিবর্তনশীল। এই যে সংস্কারের মতো নাকি, তো যেখানে গ্রাম থেকে এটা আরম্ভ হলো, সেইখান থেকে শহরের থেকে রাজধানীতে ঢুকলো, রাজধানীর থেকে এখন চলে আসলো
আন্তর্জাতিক পর্যায়ে। অতএব এই যে সভ্যতা, এখানকার যে আর্ট কালচার, সেটা একটা পরিবর্তনশীল আছে, এটাকে অস্বীকার করা যাবে না। অর্থাৎ বৈজ্ঞানিক সভ্যতাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। অতএব দেশ বিদেশ অনুচারে সেখানকার কিছু কালচার এখানে আসবে। তবে আমাদের কথা হচ্ছে আমরা যেন হারিয়ে না যাই, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যতটুকু পারবো আমাদের স্বকীয়তাকে আমরা ধরে রাখার চেষ্টা করব, যাতে সেটাতে প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে আমি বাঙালি, আমার একটা সংস্কৃতি আছে, আমার একটা আলাদা ঐতিহ্য আছে। অতএব এটা আপনি যেটা বললেন যে ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটালকে তো আপনি বাদ দিতে পারবেন না। ওই যে ও বললো যে আগে তো ফ্রিজ ছিল না, তখন ওই রাত্রেবেলা পানি দিয়ে রাখতো, ওইটাই পান্তা ভাত হয়ে গেছে। ওই আর পানি না দিলে ওটা হয়ে গেল কড়কড়া ভাত। তো আমরা দুটোই খেতাম। পানি দেওয়াটা বেশি খেতেন কৃষকরা, যারা মাঠে কাজ করছে। ওই দ্বীপ্রহরে রোদ্রে, কড়া রোদের মধ্যে সে হাল চালাচ্ছে চৈত্র মাসে, তখন ওই দুপুরবেলা তার ছেলে বা স্ত্রী ওই কাঁধে কইরা দিয়ে যেত পান্তা ভাত। পান্তা ভাতের মধ্যে কিছুই নেই, কাঁচামরিচ বা শুকনো মরিচ আর সরষের তেল আর পেঁয়াজ, এবং সে আলের মাথায় বসে যে খায় ওইটাকে চপকে ছিল। ওটা একটু মাদকতার মতন হয় এবং তাকে একটা মাদকতার শক্তি ওইখানে সঞ্চার করে, এবং রৌদ্রকে তখন সে কেয়ার করে নবরূপে হয়ে তখন সে আবার হাল চালায়। যে এই যে জিনিসটা একটা সাইন্টিফিক ব্যাপার আছে, সেইটা এখন এসে গেছে নিউ ইয়র্ক শহরে। এখন ওইখানে তো পান্তা ইলিশ খাইছি, এইখানে যে কোনটা খাবে এখনো ঠিক নাই, এটা এখনো হয় নাই। ট্রেডিশনটাকে রাখবার জন্য গরম ভাতে পানি দিয়ে খাওয়া, পান্তা বানিয়ে আমি টিভিএন এর মাধ্যমে একটা বিষয় খুব মনে আমি আপনার কাছে শেষ প্রশ্নই করবো, হাতের সময় নেই, টিভিএন এর মাধ্যমেই বলবেন। আমাদের হাতের সময় খুব সময় দৌড়তে বাধার সময় সীমানা কক্ষারও কঠিতে অনুষ্ঠান শেষ করতে হবে। বিশ্বজিৎ বাবু, আপনাকে একটু বলবো যে এই বর্ষবরণ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমার মনে হয় এটা খুব জরুরি, কারণ আমরা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আপনি যদি গত বছর একটা চিত্র দেখেন, দুপুর 12টা মেঘে একটু মেঘটা কালো, নীলাকাশটা ঝকঝকে, রোদ নেই, তার মধ্যে কি হলো, সন্তানদেরকে হাতে নিয়ে শত শত অভিভাবক চলে আসলো টাইমস স্কয়ারে। কেন? প্রচন্ড ঠান্ডা ছিল। কেন? তার প্রধান কারণ, প্রত্যেকটা পিতামাতা তার সংস্কৃতিটাকে তার সন্তানের সাথে পরিচিত করতে চেয়েছে। আমি আপনাকে বলবো, রমনার বটমূলে সঞ্জিদা খাতুনরা যে কাজটি করেছেন, সেই যে নান্দনিকতা বলেন বা যেই আমাদের যে আলো দেখিয়েছেন, আপনি দেখুন টাইমস স্কয়ারে সেই সদ্য প্রয়াত সংস্কৃতি সাধক সঞ্জিদা খাতুনকে উৎসর্গ করে পুরো প্রোগ্রামটা তাকে নিবেদন করা, শুধু বলবো না, আমি বলবো এই সাহস, এই অর্জন, এত কিছু ভাবনা ওনারাই আমাদেরকে দেখিয়ে। দর্শকদের উদ্দেশ্যে যদি আমার মনে হয় এবার মহিতুর তালুকদার তাপস এই এনআরবির এক অনুষ্ঠানে একটা জিনিস আপনারা দেখবেন, 100 বছর 50 বছর আগে বাঙালি শিশুরা যে ছড়া পড়তো, সেই ছড়া গান শতাধিক শিশু কিশোর পরিবেশন করবে টাইমস স্কয়ারের মঞ্চে। সারা পৃথিবী দেখবে আমেরিকায় বেড়ে ওঠা বাঙালিরা, বাঙালি সন্তানরা, অভিভাবকরা কিভাবে দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশের বার্তাটা সারা পৃথিবীকে দিতে পারবে। সহস্র কণ্ঠে গান থাকছে, তেমনি আমাদের কল্লোল বসুর একটা পরিকল্পনায় 1000 বছরের বাংলা গান থাকছে, প্রায় 1.5 ঘন্টার 6টা সংগঠন করছে। তারপরে আপনি বিভিন্ন রকম, যেমন ধরেন সঞ্জিদা খাতুনরা যেভাবে শুরু করে, আপনি যে কথা বলছিলেন, সেরকম ভাবে প্রকৃতি নামে একটি বিশ্বজিৎ দা এবং যারা আপনারা উপস্থিত আছেন, সম্মানিত আমাদের রতীন্দ্রনাথ রায়, বিশ্বজিৎ শাহ, লুৎফুন্নাহার লতা, শিবলি সাদিক, হাতে যদি সময় থাকতো আপনাদের এই সুন্দর সুন্দর কথা আরো আমরা শুনতে পারতাম, কিন্তু পারছি না, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এবং আপনারা এই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং চমৎকার বিষয় নিয়ে, বাংলা বর্ষবরণ নিয়ে চমৎকার ভাবে কথা বলেছেন। সত্যি আপনাদের সবার প্রতি আমি বৃদ্ধ বলতে পারি। আপনাদেরকে ধন্যবাদ, টিভিআরকে ধন্যবাদ, এরকম একটি মহাযজ্ঞকে সব সময় পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাংলা নববর্ষ আমার অহংকার। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, টাইমস স্কয়ারের সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানটি এখানেই আমরা শেষ করতে যাচ্ছি, যেহেতু হাতে সময় নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।